হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আশা করি তোমাদের সবার ফার্স্ট টার্মের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তার কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে এবং অনেকেরই পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তাই আজ থেকে আমরা প্রশ্নবিচিত্রার মধ্যে যেটা সেকেন্ড টার্মের ইভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন, সেখানকার আমরা ক্লাসগুলো শুরু করব। আজকে আমাদের সেকেন্ড টার্মের মধ্যে প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞান যেটা রয়েছে সেখানকার আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র সেটা সলভ করে নেব। এবং তার আগে তোমাদের জানতে হবে যে তোমাদের যেটা সেকেন্ড টার্মের সিলেবাসের মধ্যে ঠিক কোন কোন চ্যাপ্টার গুলো রয়েছে। ভৌত পরিবেশের মধ্যে তাপ রয়েছে, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তোমরা 2.1 এবং 2.2 পড়েছিলে। তার মধ্যে রাসায়নিক বিক্রিয়াটা তোমাদের ছিল না, এটা সেকেন্ড টার্মে রয়েছে। তড়িতের রাসায়নিক প্রভাব, এটাও সেকেন্ড টার্মের মধ্যে পড়েছে। প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ আর জীবন বিজ্ঞানের মধ্যে তোমাদের পড়ছে দেখো মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 নম্বর করে 5টি চ্যাপ্টারে মোট 25 নম্বরের কিন্তু প্রশ্নপত্র সেকেন্ড টার্মের হয়। তাহলে আজকে আমরা দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। যেহেতু সেকেন্ড টার্মের সিলেবাস তোমাদের কিছুই পড়া হয়নি, তাই প্রশ্ন সমাধান চলাকালীনই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আমরা কিন্তু ব্যাখ্যা দেব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। তাপ পরিবহনের 3টে পদ্ধতি রয়েছে, পরিবহন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরিচলন, আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে বিকিরণ। পরিবহন পদ্ধতি শুধুমাত্র সলিড যেটা ম্যাটার বা কঠিন পদার্থ তার মধ্য দিয়ে কিন্তু হয়। তাহলে অপশন এ হবে রাইট আনসার। খারিফ ফসলের একটি উদাহরণ হলো, খারিফ ফসল মানে যেগুলো জুন জুলাই মাসে বর্ষার শুরুতে রোপণ করা হয় এবং বর্ষার শেষ দিকে মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে কাটা হয়, সেগুলো হচ্ছে খারিফ শস্য। এখানে লক্ষ্য করো গম, ছোলা, সর্ষে এগুলো হচ্ছে শীতকালীন ফসল, মানে এগুলো হচ্ছে রবি শস্য। একমাত্র ভুট্টা হচ্ছে খারিফ শস্য। এরপরে টিন ও সীসা দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক এক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম হয়। প্রদত্ত কোন কথাটি ঠিক নয়? এগুলোর মধ্যে প্রথম যে অপশনটা দেওয়া হয়েছে, দেখো কোন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক বিক্রিয়ার বেগটাকে বাড়ায়, এটা ঠিক রয়েছে, কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না, এই পোর্শনটা কিন্তু ভুল। তার কারণ অনুঘটকগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার প্রথম যে মন্তব্য সেটাই কিন্তু সঠিক নয়। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বজায় রাখে, আনসার হবে বজ্রপাত। এরপরে শেষ এমসিকিউ, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? আনসার হচ্ছে চিনি। সোডিয়াম ক্লোরাইড, KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম সালফেট এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে এগুলো কিন্তু বিয়োজিত হয়ে যায়, মানে এদের তড়িৎ বিশ্লেষণ হয়। এরপরে 2-1 দেখো, 100 ক্যালোরি তাপ প্রয়োগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? যেগুলো দেওয়া হয়েছে সে ডেটাগুলো আমরা লিখবো। জলের ভর m হচ্ছে 5 গ্রাম, আপেক্ষিক তাপ হচ্ছে জলের ক্ষেত্রে আমরা জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। প্রযুক্ত তাপ দেওয়া হয়েছে 100 ক্যালোরি। এবার আমরা যেটা সম্পর্ক জানি যে প্রযুক্ত তাপ H = ms ইন্টু ডেল টি। ডেল টি মানে অল্প পরিবর্তন, এখানে উষ্ণতার পরিবর্তনকে বোঝানো হচ্ছে। m হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ। এখানে আপেক্ষিক তাপ লেখার পর অবশ্যই ব্র্যাকেটে s লিখবে। তাহলে m হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, প্রযুক্ত তাপ মানে হচ্ছে h, সেটা হচ্ছে 100 ক্যালোরি। তাহলে ডেল টি কত হবে? ডেল টি হয়ে যাবে h, ms টা এদিকে আসলে নিচে চলে আসবে, তাহলে h/ms। h প্রযুক্ত তাপ 100 ক্যালোরি, নিচে হচ্ছে দেখো m হচ্ছে ভর 5 গ্রাম বসালাম, আর এখানে s আপেক্ষিক তাপ হচ্ছে 1। এবার এটা কাটাকাটি করো, দেখো 5 একে 5, 5 20 হয়ে যায় 100, তাহলে পড়ে থাকে 20, তাই না? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস এটা হবে উষ্ণতা বৃদ্ধি। এরপরে আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? আমন ধান চাষ করার জন্য কাদা মাটি বা এঁটেল মাটি কিন্তু উপযোগী। নেক্সট একটা বিক্রিয়া দেওয়া হয়েছে Fe, তার সঙ্গে Cu বাই পজিটিভ, তুমি ভেবে নিতে পারো এখানে ধরো কপার সালফেট রয়েছে। এরপরে বিক্রিয়ার পরে Fe বাই পজিটিভ, এটা অ্যাকচুয়ালি ফেরাস সালফেট হয়, তারপরে কপার উৎপন্ন হয়। এই যে বিক্রিয়া, সেখানে জারক ও বিজারক কোনটা সেটা উল্লেখ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে Fe এখানে মাথায় কোনো কিছু নেই, মানে চার্জ হচ্ছে 0। আর এখানে ডান দিকে দেখো Fe বাই পজিটিভ। এখানে যে কথাটা আমি বলবো সেটা ভালো মতো ভাবে মাথায় রাখবে যে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্লাস বেড়ে যায়। এখানে দেখো 0 ছিল, তাহলে এখানে +2 হয়েছে, তাহলে প্লাস বেড়ে যাওয়া মানে জারণ, আর প্লাস কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ। এই কথাটা কিন্তু মনে রাখবে, তাহলে তোমাদের কোনো কিছু কিন্তু ভুল হবে না, তাই না? তাহলে এখানে Fe থেকে Fe বাই পজিটিভ প্লাস বাড়ছে, তার মানে এটা জারণ, আর এটা হচ্ছে বিজারণ। যেহেতু প্লাসটা কমে যাচ্ছে, +2 ছিল সেখান থেকে 0 হয়েছে, তাহলে প্লাস কমে গেছে বা মাইনাস বেড়ে গেছে, তাই না? সেটা হচ্ছে বিজারণ।
এবার যেখানে জারণ হচ্ছে, দেখো এফি জারণ হচ্ছে, তাহলে জারণটা ঘটাচ্ছে কে? যে জারণ ঘটায় সেটা হচ্ছে জারক। তাহলে কপার বাইপজিটিভ, সিউ বাইপজিটিভ, এটা হচ্ছে জারক। কেন জারক? তার কারণ হচ্ছে জারক আমরা তাদের বলি যারা অন্যকে জারিত করে। দেখো সিউ বাইপজিটিভ কি করছে? এফি কে জারিত করছে কিন্তু নিজে বিজারিত হয়। তাহলে যা অন্য পদার্থকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেটা হচ্ছে জারক। আর বিজারক হচ্ছে দেখো এফি, তার কারণ সে অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে, নিজে জারিত হবে এফি। কিন্তু এফি কি করেছে? দেখো এফি সিউ বাই পজিটিভকে সিউ এ মানে কপারে, ধাতব কপারে কিন্তু বিজারিত করেছে, তার জন্য এফি হচ্ছে দেখো বিজারক। এরপরে এখানে বলেছে কোন কম দামি ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু বোঝা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ উত্তর তো তোমরা তোমাদের টেক্সট বুক বা তোমাদের কাছে যে রেফারেন্স বুক আছে সেখান থেকে পেয়ে যাবে, কিন্তু আনসারটা বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু কাজে লাগবে। যেমন দেখো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে খেয়াল রাখবে যে যেটার ওপর, ধরো তুমি এই জিনিসটা নিয়েছো, এটা ধরো একটা ধাতু, সাপোজ তুমি ধরে নাও এটা একটা ধাতু, লোহার ধাতু, তাহলে যেটার ওপর প্রলেপ দেবে, এই লোহার জিনিসটার ওপর প্রলেপ দেবে, তাহলে সেটাকে আমি ক্যাথোডে রাখবো, তাহলে এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে প্রদত্ত যে ধাতু যার উপর তুমি প্রলেপ দেবে তাহলে সেটাকে ক্যাথোডে রাখবে। এবার মনে করো তুমি এটার উপর সোনার প্রলেপ দেবে, তাহলে যে জিনিসের প্রলেপ দেবে সেটাকে অ্যানোডে রাখতে হবে, তাহলে বিশুদ্ধ সোনার পাত সেটাকে আমি অ্যানোডে রাখবো। তুমি যদি স্টিলের চামচ নাও, ধরো স্টিলের চামচ নিয়েছো, তার উপর সোনার প্রলেপ দেবে, তাহলে কিসের ওপর প্রলেপ দেবে তুমি? স্টিলের চামচ, তাহলে সেটা হচ্ছে ক্যাথোড। কিসের প্রলেপ দেবে? সোনার প্রলেপ, তাহলে সোনাটা কিন্তু হয়ে যাবে অ্যানোড। এই জিনিসটা মনে রাখবে। এরপরে কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো? তড়িৎ স্ফুলিঙ্গের একটা ভালো উদাহরণ হবে বজ্রপাত। বজ্রপাতের সময় আমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছি। তাছাড়া 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে যে কোনো সুইচ চাপতে গিয়ে ছোট ছোট তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়। 3 নম্বর হতে পারে যে বৈদ্যুতিক পোস্টে যেখানে দুটো তার জোড়া আছে সেখানেও কিন্তু তড়িতের ফুলকি বা তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়, পেজ নাম্বার 161। এরপরে 3 দাগের প্রশ্ন দেখো, তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি ও ছাদ যদি টিনের হতো তাহলে কি কি সুবিধা হতো আর কি কি অসুবিধা হতো লেখো। প্রথমে আমরা দেখে নেব সুবিধা কি কি। দেখো বাড়ির দেয়াল ও ছাদ টিনের হলে সহজেই খুব কম খরচে বাড়ি তৈরি করা যেত। 2 নম্বর, টিন অপেক্ষাকৃত কম সক্রিয়, খুব একটা অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ মেটাল নয়, তার জন্য কি হয় বায়ুর অক্সিজেন বা জলীয়বাষ্পের সঙ্গে সহজে কিন্তু বিক্রিয়া করে না, ফলে ক্ষয় বা মরিচে সেরকম পড়ে না, তাহলে অনেকদিন ধরে কিন্তু ব্যবহার করা যায়। অসুবিধা কি? দেখো টিনের তাপ পরিবহন ক্ষমতাও কিন্তু যথেষ্ট বেশি হওয়ায় গ্রীষ্মকালে বাইরের বায়ু থেকে তাপ দ্রুত ও অধিক পরিমাণে ঘরে প্রবেশ করে, তার প্রচুর পরিমাণে ঘরে তাপ প্রবেশ করে, তাহলে গ্রীষ্মকালে কিন্তু ভেতরের আবহাওয়া যেটা সেটা কিন্তু প্রচন্ড গরম হয়, এবং শীতকালে ঘরের ভিতরে আবদ্ধ বায়ু থেকে তাপ দ্রুত বাইরে পরিবাহিত হয়, তাই জন্য শীতকালে আবার প্রচন্ড ঠান্ডা, তাহলে গ্রীষ্মকালে ঘর প্রচন্ড গরম আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা হচ্ছে অসুবিধা। দেখো আমার কাছে যেটা রাইমার্টিন রয়েছে সেটা অনেকটা পুরনো, এখানে পেজ নাম্বার 89, তোমাদের কাছে নতুন রাইমার্টিন রয়েছে সেগুলোর পেজ নাম্বার কিন্তু আলাদা হতে পারে। এরপর দেখো 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, কিভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করা হয়। দেখো এখানে প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে, আর ডিম পোনা সংগ্রহ কিন্তু অনেক সুবিধা হয়। প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে এখানে যেটা করতে হয়, সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। এবার মাছের মাথায় মানুষের মতো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, সেই গ্রন্থিটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইনজেকশন দেওয়া হয়, আর পুরুষ আর স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার ইনজেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এরপর পিটুইটারি ইনজেকশন দেওয়া যখনই হয়ে গেল তখন সেই ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তখন কি হয় ডিম পোনা তৈরি হয়। তাহলে এতটা পর্যন্ত তোমাদের লিখতে হবে, পেজ নাম্বার হচ্ছে টেক্সট বুকে 224। সেকেন্ড কোশ্চেন দেখো, দুটি একই রকমের টেস্ট টিউবের একটিতে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের শুষ্ক মিশ্রণে জল দেওয়া হলো, অন্যটিতে সমপরিমাণ খাবার সোডা আর টার্টারিক অ্যাসিড নিয়ে তাতে কেরোসিন তেল দেওয়া হলো। দুটি ক্ষেত্রে তোমার পর্যবেক্ষণের কি পার্থক্য দেখা যাবে ও কেন? তোমরা এরকম ভাবে ছক করবে, টেস্ট টিউবে শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে তার সঙ্গে জল দেওয়া হলো। দেখো প্রথমটা লিখতে হবে না, এই জায়গাটা লিখবে, জল দেওয়া হলো। জল দেওয়ার ফলে কি হবে, দ্রুত বুদবুদ বেরোতে থাকে। এখানে জলের মতো দ্রাবকের
ফলে বিক্রিয়া দ্রুত ঘটতে থাকে। তোমরা এখানে লিখবে যে জল এখানে এই জায়গাটাতে লিখবে যে জল এখানে একটা তরল দ্রাবক রূপে কাজ করছে, যার ফলে দ্রাবকের অণুরা এসে বিক্রিয়ার মধ্যে থাকা অণু আয়নদের আলাদা করে ফেলে, তখন বিক্রিয়া শুরু হয় এবং এর ফলে কিন্তু এখানে পর্যবেক্ষণটা হচ্ছে দ্রুত বুদবুদ বেরোতে থাকে। কিন্তু দ্বিতীয় যে পাত্র যেখানে দেখো কেরোসিন তেল মেশানো হয়েছে, তোমরা লিখবে সেখানে টেস্ট টিউবে শুকনো খাবার সোডা টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল মিশিয়ে তাতে কেরোসিন মেশানো হলো, তাই লিখবে কেরোসিন তেল দেওয়া হলো। নিয়ে এখানে পর্যবেক্ষণে লিখবে কোনো বুদবুদ বেরোয় না। কেন বেরোয় না এখানে কারণে লিখবে কেরোসিন যে দ্রাবক সেটি আয়ন দিয়ে তৈরি কোনো জিনিসকে দ্রবীভূত করতে পারে না, তার ফলে এক্ষেত্রে বিক্রিয়া শুরু হয় না এবং বিক্রিয়া শুরু হয় না বলেই এক্ষেত্রে কোনো বুদবুদ বের হয় না। তো এরকম ভাবে বানিয়ে কিন্তু তোমরা আনসারটি লিখবে। এরপরে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া সমীকরণ অ্যানোডের সমীকরণটা লিখতে হবে। আর তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কণা? ক্যাথোডের বিক্রিয়া দেওয়া হয়েছে, দেখো ক্যাটায়ন যেটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে ধাতব সোডিয়ামে পরিণত হয়, এটা এক ধরনের বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটে। আর অ্যানোডের মধ্যে দেখো ক্লোরাইড আয়নটা যায় মানে অ্যানায়নটা যায় এবং একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এরপর আরো একটা ক্লোরিন পরমাণু তৈরি হয়, এরপর দুটি ক্লোরিন পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, তাহলে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া হলো। আর এখানে দেখো বলা হচ্ছে যে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে কোন কোন কণা? তোমরা লিখবে তরল অবস্থায় এদের মধ্যে থাকা মানে এর মধ্যে থাকা যেগুলো আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ এখানে সোডিয়াম আয়ন Na+ এবং ক্লোরাইড আয়ন মানে Cl- আয়নগুলো তড়িৎ পরিবহন করে। এরপর দেখো আমাদের আজকের এই সেটের মধ্যে শেষ প্রশ্ন, একটি সাধারণ রোগ কি কি অবস্থায় মহামারীতে পরিণত হতে পারে? এখানে তিনটি শর্ত দেওয়া হয়েছে। দেখো একটি সাধারণ রোগ যে যে অবস্থায় মহামারীতে পরিণত করতে পারে সেগুলি হলো, নিয়ে 1 নম্বর দিয়ে লিখবে রোগটি যদি অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকে তাহলে সেই সাধারণ রোগকে মহামারী হিসাবে ঘোষণা করা যেতে পারে। 2 নম্বরে লিখবে রোগে আক্রান্ত প্রচুর সংখ্যক মানুষের যদি একসঙ্গে হঠাৎ মৃত্যু ঘটে তাহলে সেই রোগটিকে মহামারী বলা যেতে পারে। 3 নম্বর হচ্ছে রোগটি ওই নির্দিষ্ট এলাকায় বারবার যদি সংঘটিত হয় তাহলেও কিন্তু সেই সাধারণ রোগটি মহামারী হিসাবে পরিণত হতে পারে। তাহলে এই তিনটে কারণ তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞানের সেটা আমরা সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ খুব শীঘ্রই প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের জন্য সমস্ত সাবজেক্টেরই কিন্তু সলিউশন আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। সেই ক্লাসগুলো দেখার জন্য এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে, তাহলে আগামী দিনে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের মিস হবে না। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।